আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাক্ষাৎ। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। লন্ডনে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট। মন্তব্য মির্জা ফখরুলের। দেশের চলমান সংকট সমাধানে রাখবে ইতিবাচক প্রভাব। জুলাই গণহত্যা মামলায় আসামি বেশি থাকায় তদন্তে দেরি হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের ছাড় নয়। ৩৬৯ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়। দুদেশের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। এবং এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাষ্ট্রের একদল পার্লামেন্ট সদস্য। লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে তারা সাক্ষাৎ করেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট উটার ভ্যান ওলস। এছাড়া অপর বিমান নির্মাতা প্রতিষ্ঠান মেনচিস এভিয়েশনের নির্বাহী চার্লস উইলি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। লন্ডনের একটি হোটেলে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় লন্ডন সময় সকালে 4 দিনের সফরে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়াও দুদেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সমঝোতা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়াও আগামী 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনীতির বিভিন্ন বিষয় ও রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। এদিকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা কিভাবে ফেরত আনা যায় তা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে। তো এটা নিয়ে অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি। তো এই সফরে, যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, বাংলাদেশ এইখানে যে টাকাটা এই দিকে আসছে এবং এদের সাথে, এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি, হ্যাঁ, সেই কাজগুলো ওনারা করবেন। আগামী 13 জুন লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠককে বাংলাদেশের অনেক রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তারেক ইউনূস বৈঠক হবে টার্নিং পয়েন্ট, যা রাজনীতিতে ইতিবাচক বার্তা নিয়ে আসবে। অন্তর্বর্তী সরকার বাস্তবতার প্রেক্ষিতে নির্বাচনের সময়ের বিষয়টি বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই উঠে আসে সাম্প্রতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত তারেক ইউনূস বৈঠক প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সংকটময় মুহূর্তে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইভেন্ট। এর মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে অনেক সমস্যা সমাধানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা
রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে উত্তরণের এই সময়ে সবার দায়িত্বশীল হওয়া উচিত যাতে এ যাত্রা বিঘ্নিত না হয়। তিনি বলেন, এক মুহূর্তেই সব সমস্যার সমাধানও সম্ভব নয়, তবে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব নেই। নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করছি যে সরকারের একটা মানে তারা বিবেচনা করতে মানে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। এবং এর সময়টা তো ঠিক না, আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার দরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভিন্ন মত থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যা মামলার আসামি বেশি থাকায় তদন্তে দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মামলা বাণিজ্য এবং দুর্নীতির সাথে জড়িত হলে কোনো পুলিশ কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। গাজীপুর মেট্রোপলিটন এলাকা গাছা থানা পরিদর্শন শেষে এসব কথা জানান। দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি শিরায় শিরায় ঢুকে গেছে উল্লেখ করে এর বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। পরে কাশিমপুর কারাগার পরিদর্শন করেন তিনি। যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের খাতে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। হজে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছে 369 হাজি। জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। দুদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি হাজিরা। চেকিং ও স্মুথলি অনেক সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এবারে হজ ব্যবস্থা অনেক চমৎকার ছিল। সরকার থেকে যে লোক দিয়ে সে আমি তার প্রতি খুশি, আমি তার প্রতি সন্তুষ্ট আছি। হজযাত্রীদের সঠিকভাবে গাইড করার জন্য আমরা ফলোমি রেখেছি আনসারদের মাধ্যমে। তাদেরকে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের জন্য ডেডিকেটেড ইমিগ্রেশন বুথ রাখা হয়েছে। প্রশাসনিক দুর্বলতার কারণে এবার কাঁচা চামড়ার বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকার দাম নির্ধারণ করে দিলেও নগদ অর্থের সংকট ও বাজার তদারকির অভাবে চামড়ার ন্যায্য দর পাননি ব্যবসায়ীরা। দেশীয় শিল্পের বিকাশে অঞ্চলভিত্তিক চামড়ার আধুনিক হিমাগার ও বর্জ্য শোধনাগার কেন্দ্র স্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। শারফুল আলমের রিপোর্ট। ন্যায্য দাম না পাওয়ায় এবারও কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। চট্টগ্রাম ও ঢাকার সবচেয়ে বড় পাইকারি মোকাম পোস্তা সড়কেও পড়েছিল চামড়া। মৌসুমি ব্যবসায়ীদের জিম্মি করে আড়তদাররা পানির দামে চামড়া কিনেছেন বলে জানিয়েছেন অনেকেই। মনিটরিং ব্যবস্থার দুর্বলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান বিশ্লেষকরা। সরকারের একটা প্রশাসনিক দুর্বলতা ছিল, তার কারণ সরকারের সিদ্ধান্তটা ভালো ছিল, দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেটার যে প্রপার মনিটরিং এবং এনফোর্সমেন্ট সেটা হয়নি এবং শাস্তির ব্যবস্থা আমাদের এখানে নেই। এই কারণেই আসলে এই যে অবস্থাপনাটা তৈরি হয়েছে এবং এই কারণে আসলে যারা চামড়া ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। না আসলে এখানে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা না হলে, সংরক্ষণ না করা গেলে, তাহলে সেক্ষেত্রে এই সমস্যা কখনোই ঘুচবে না। আড়তদার ও ট্যানারি মালিকদের সিন্ডিকেট ছাড়াও সরকারের সমন্বয়হীনতার কারণে চামড়ার দাম পাননি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সমন্বয় না করেই সরকার চামড়ার দাম নির্ধারণ করায় চামড়ার বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 400-450 এরকমও বিক্রি হয়ে গেছে। এটাতে ডিজাস্টার ছাড়া আর কিছু নাই, টাকার অনেক সংকট ছিল, এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে। আমাদের সমন্বয় করে যদি দামটা নির্ধারণ করে দেওয়া হতো, আমার মনে হয় হ্যাসেল পোহাইতে হইতো না। সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে জেলা ও বিভাগীয় শহরে কাঁচা চামড়া সংরক্ষণে আধুনিক সংরক্ষণাগার ও বর্জ্য শোধনাগার কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, দমকল কর্মী, সাংবাদিক সহ অনেকেরই ঈদ কাটে কর্মস্থলে। পালাক্রমে এক ঈদের ছুটি পাওয়া এসব পেশাজীবীরা জানান, দায়িত্ব আর সহকর্মীদের মাঝে ঈদের আনন্দ খুঁজে পান তারা। তবে এমনও কর্মজীবী আছেন যারা কোনো ঈদেই পান না ছুটি। ৩৬৫ দিনই জীবিকার তাগিদে তাদের করতে হয় ঘাম ঝরানো পরিশ্রম। মিজান শাহজাহানের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ। এই আনন্দ বহুগুণে বেড়ে যায় নিজ শহর কিংবা গ্রামে আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়ার মাধ্যমে। কিন্তু জরুরি সেবায় যারা নিয়োজিত তারা সব সময় সেই সুযোগ পান না। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দমকল বাহিনী, বিদ্যুৎ কর্মী সহ জরুরি সেবার অনেকেরই ঈদ কাটে কর্মস্থলে। জনগণের আনন্দ মানে আমাদের আনন্দ। এবার ঈদে 10 দিনের ছুটি। এটিএম বুথের এই নিরাপত্তা কর্মীর ছুটির দিনগুলো কাটছে পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে। মাঝে মাঝে কষ্ট হয়, তবুও কষ্টকে মেনে নিতে হয়, যেহেতু আমরা জরুরি সেবায় নিয়োজিত। পত্রিকা অফিসগুলোতে চলছে 5 দিনের ছুটি। বেশিরভাগ কর্মী ছুটিতে থাকলেও কর্মরত আছেন অনলাইনের সাংবাদিকরা। আর টেলিভিশনগুলোতে গত ঈদে যেসব সংবাদকর্মী ছুটিতে ছিলেন, এবার তাদের সমন্বিত চেষ্টায় সময় মতো সব খবর সবার আগে পর্দায় দেখতে পারছেন দর্শকরা। এমন অনেকে আছেন অভাবের সংসারে যাদের কপালে জুটে না ঈদ অবকাশ। দিনাজপুরের বাবুল মিয়া ঢাকা শহরে রিক্সা চালান 2 যুগ ধরে। এর আগে 1 দশক কেটেছে চট্টগ্রামে। ঈদের তো বাড়ি যেতে পারি না টাকার অভাবে। এখন যে কামাই সেটা মনে করেন যে বাড়িতে পাঠা দিই এবং কি এখানে নিজে কষ্ট করে চলি। জরুরি সেবায় নিয়োজিত কর্মজীবীদের এক ঈদ কর্মস্থলে কাটলেও অন্য ঈদ কাটে পরিবার পরিজনদের সাথে। কিন্তু বাবুল মিয়াদের মতো যাদের নুন আনতে পান্তা পুরায়, তাদের সব ঈদই কাটে কর্মস্থলে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার পাশে নরসিংদীতে আন্তর্জাতিক মানের ড্রিম হলিডে পার্ক, যা দেশের মানুষের কাছে পরিণত হয়েছে এক স্বপ্নময় গন্তব্যে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে পার্কটিতে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিশুদের আনন্দ, তরুণদের রোমাঞ্চ আর বড়দের প্রশান্তি সবকিছু মিলছে এই পার্কে। ক্যামেরাম্যান সজল বর্মনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, চোখ ধাঁধানো সাজসজ্জা আর আধুনিক সব রাইড নিয়ে ঢাকার খুব কাছেই নরসিংদীতে গড়ে উঠেছে ড্রিম হলিডে পার্ক, যা এখন পরিণত হয়েছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে এক আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে। আর প্রত্যেক ঈদে তা বেড়ে যায় আরও কয়েক গুণ। দিনভর নানা বিনোদনে মেতে থাকেন রাজধানীবাসী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। আসেন ভিনদেশিরাও। দেশ বিদেশের বিভিন্ন ইতিহাস আর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ রিভার ক্যাব। এখানে ফুটিয়ে তোলা হয়েছে মিশরের ঐতিহ্য, ডাইনোসরের দুনিয়া, আগ্নেয়গিরি সহ জঙ্গলের অপরূপ সৌন্দর্য। রয়েছে গ্রামীণ জীবনের গুচ্ছ গ্রাম, যার সৌন্দর্য মন কেড়ে নেবে ছোট বড় সবার। ওয়াটার পার্কের রাইডের জলকেলি, কৃত্রিম লেকে বোটিং, ট্রেন রাইড কিংবা ভূতের বাড়ির দিনভর দারুণ সব অভিজ্ঞতায় মেতে ওঠেন দর্শনার্থীরা। ড্রিম হলিডে পার্ক এটা একটি সারা বাংলার মধ্যে একটা ব্যান্ড এখন। এটা পরিবেশ মানুষ বেশি, তবে ভালো, আমরা খুব এনজয় করছি। ফ্যামিলি নিয়ে ঘোরার মতন ঢাকার কাছাকাছি একটা বিনোদনমূলক জায়গা। এখানের রাইডস গুলো অনেক ইন্টারেস্টিং, অনেক মজা হয়েছে। পার্কে আগতদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমাদের যে নিরাপত্তামূলক ব্যবস্থা এটি সবসময় খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হয়, কারণ এখানে আপনি জানেন যে হাজার হাজার দর্শনার্থী এখানে আসে। দর্শনার্থীদের বিনোদনের কথা চিন্তা করে আরো নানা ধরনের রাইড যুক্ত করতে চায় কর্তৃপক্ষ। রাইডসের পাশাপাশি আমাদের পার্কে এভরি কর্নার হ্যাজ এ ভিউ। সবাই বসে আনন্দ করছে পরিবারের সাথে, এটাই আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আমাদের এখানে শুধু আমাদের দেশীয় পর্যটক না, আমাদের বাইরেরও কিন্তু বেশ কিছু পর্যটক এখানে আসে, বিশেষ করে চায়না, আফ্রিকা এবং আপনাদের জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাশ্মীরের অনেক স্টুডেন্ট উত্তরা মেডিকেলে পড়াশোনা করে, ওনারাও কিন্তু এখানে দলে দলে আসে। আগামীতে এই বিনোদন কেন্দ্রটি দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা পার্ক কর্তৃপক্ষের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ড্রিম হলিডে পার্ক, নরসিংদী।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশকে 2-1 গোলে হারিয়েছে সিঙ্গাপুর। জাতীয় স্টেডিয়ামে একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি রাকিব সমিত সোমরা। তাতে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ক্যাবরেরা শীর্ষদের। রিপোর্ট করছেন SM আশরাফ। ফুটবল কৌশল, পরিকল্পনা আর মনস্তত্ত্বের মিশেল, তবে কখনো কখনো ভাগ্যটাও সুপ্রসন্ন হতে হয়। শেষ মুহূর্তে শাহরিয়ার ইমনের এই হেড পোস্টে লেগে ফিরে না আসলে ম্যাচ তো 2-2 গোলে ড্রই হয়ে যায়। হামজা চৌধুরী বলগুলো পাচ্ছেন ঠিকই। জাতীয় স্টেডিয়ামে শুরুর 20 মিনিটের খেলায় ভিন্ন আভাসই দেখা গিয়েছিল। 15 মিনিটে তো গোল পেয়েই যাচ্ছিল স্বাগতিক দল, কিন্তু তা কাজে লাগাতে পারেননি রাকিব। বাংলাদেশের প্রথম অ্যাটেম্প বাঁ পাটা। আমাদের টিমের করা উচিত হচ্ছে যে সিঙ্গাপুরের পাল্টা আক্রমণ বারবার ক্যাবরেরার দলের রক্ষণের দুর্বলতা বুঝিয়ে দিচ্ছিল। 31 মিনিটে মিতুল মার্মা এভাবে না বাঁচালে তখনই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে সে যাত্রায় বেঁচে গেলেও প্রথমার্ধের শেষ মিনিটে সং উই ইয়ং এর গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। গোলের সুযোগ সিঙ্গাপুর শেষ পর্যন্ত এই ন্যাশনাল স্টেডিয়ামে। 59 মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা বল বিপদমুক্ত করতে পারেননি, আর তা থেকেই ইকসান ফান্দি এগিয়ে নেয় অতিথিদের। ফাঁকায় ছিলেন, তার শটটা কোনো রকমে। এর পরের সময়টায় সিঙ্গাপুরের রক্ষণ কাঁপিয়ে দিতে থাকে সাদা শিবির। অবশেষে 67 মিনিটে হামজার পাস থেকে দলের ব্যবধান কমান রাকিব, আর এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় সমিত সোমদের। হামজা চৌধুরী। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনার উপর মানুষ এতটাই ক্ষিপ্ত ছিল যে পালিয়ে না গেলে তার অবস্থা করুণ হতো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট M রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গায় পীরগাছা স্কুল মাঠে প্রয়াত ব্রহ্মপুত্র ইউনিয়ন যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব সহ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। যে আওয়ামী সন্ত্রাসীর কারণে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে, আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী, বাংলাদেশে কোনো মাস্তানি, কোনো জঙ্গি, কোনো চরমপন্থী এদের স্থান এই বাংলাদেশের মাটিতে, এই অঞ্চলে হতে আমরা দেব না। কুষ্টিয়ার কুমারখালীতে SSC 95 ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কাজীপাড়াস্থ এসিওর জেনারেল হাসপাতালে বেলুন উড়িয়ে এই ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করা হয়। মীর ফাহাদ ফয়সাল রানী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি। বিশেষ অতিথি ছিলেন ATN বাংলার বার্তা সম্পাদক শরীফুল ইসলাম, ঢাকা বারডেম হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার সুলতান মাহমুদ খোকন, কুষ্টিয়া মেডিকেল কলেজের ডাক্তার মাহবুবা তাজমিলা পুষ্প, পাবনা মেডিকেল কলেজের ডক্টর খন্দকার মেহেদি ইবনে মোস্তফা, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। দিনব্যাপী এই কর্মসূচি পরিচালনা করেন ডক্টর মাসুদুর রহমান ও কামরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কুমারখালী SSC 95 ব্যাচ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ জের ম্যাচে ওয়েলসকে 4-3 গোলে হারিয়েছে বেলজিয়াম। ব্রাসেলসের শুরু থেকে প্রতিপক্ষ রক্ষণ কাঁপিয়ে একের পর এক গোল আদায় করে নেয় বেলজিয়াম। রোমেলো লুকাকু 15 মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন। 4 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন টিয়েলম্যান। এরপর ডোকুর গোলে 27 মিনিটে 3-0 এগিয়ে যায় রডি গার্সিয়ার দল, কিন্তু প্রত্যাবর্তনের গল্প লিখে 69 মিনিটের মধ্যে 3 গোল শোধ দিয়ে দেয় ওয়েলস। তবে 88 মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে ইতালি। মলদোভাকে 2-0 গোলে হারিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাক্ষাৎ, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। লন্ডনে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট, মন্তব্য মির্জা ফখরুলের। দেশের চলমান সংকট সমাধানে রাখবে ইতিবাচক প্রভাব। জুলাই গণহত্যা মামলায় আসামি বেশি থাকায় তদন্তে দেরি হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের ছাড় নয়।
369 যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়। দুদেশের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। এবং এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশকে 2-1 গোলে হারিয়েছে সিঙ্গাপুর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।